দিলে দিতে পারিস, সমস্যা নেই, কিন্তু প্লিজ বাসায় কিছু উল্টাপাল্টা বলিস না। জান্নাত কিছু বলার আগে দুটো লোক এসে হাজির। কি হয়েছে এখানে? মেয়ে দেখলেই হাত ধরতে ইচ্ছে করে। পাশে থাকা আরেকটা লোক বলল, জান্নাত, কে এটা? আমি জান্নাতের চাচাতো ভাই, রেগে গেছে, তাই বোঝাচ্ছি আপনারা যান। জান্নাত, ছেলেটা কি সত্যি কথা বলছে? না, না মানে মিথ্যা বলছিস কেন? যেটা সত্যি সেটা বলছি। আপনি কে? তার মানে তুই ছেলেটাকে চিনিস না? সেটা আপনাদের জানতে হবে না কাকু, আপনারা যেতে পারেন। লোক দুটো জান্নাতের কথা শুনে চলে যেতেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। পাগড়িটা যদি কিছু উল্টাপাল্টা বললেই জনগণের হাতে মার খেতে হতো। তারপর দুজন মিলে একসাথে হাঁটতে লাগলাম, আর হাত আগে ছেড়ে দিয়েছি। তোর মাথায় কি মাঝে মধ্যে ভূত চাপে? এখনো চাপেনি, তবে আপনি আমার কথা না শুনলে চাপবে। তোর আবার কিসের কথা? ঠিক এই কথাটাই আমার সহ্য হয় না। কোন কথা? আমাকে তুই করে বলতে পারবেন না। তুই করে বলবো না তো কি বলবো? তুমি করে বলবে। দেখ, তুই আমার থেকে ছোট, তার উপর তোকে ছোট থেকে তুই করে বলে আসছি। ঠিক আছে, আমি বাসায় আগে যাই, তারপর সব বলে দিব। কি বলবি তুই? বলবো আমার ফ্রেন্ডের মাঝে আপনি আমাকে মেরেছেন। মিথ্যাবাদী একটা। হুম। ওই শোন না। হুম। আরে শোন তো। কি? আমি তোর কথায় রাজি। তাহলে তুই করে বলছেন কেন? ঠিক আছে তুমি। এই তো গুড বয়। জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাতে একা একা রুমে বসে আছি, তখন ভাইয়ার কথা মনে পড়তেই দেরি না করে ভাইয়াকে কল দিলাম। কেমন আছিস? এই তো ভালো। তোরা সবাই কেমন আছিস? সবাই ভালো। আর ভাইয়া 4 দিন পর জান্নাতের বিয়ে। ও। কথাটি শোনার পর ভাইয়ার মন অনেকটা খারাপ হয়ে গেল, যেটা তার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম। এসব ভোলানোর জন্য বললাম, ভাইয়া ভাবি কোথায়? এই তো, এদিকে আসুন, নিলয় কল দিছে। কেমন আছিস নিলয়? এই তো ভাবি ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। আব্বু আম্মু কোথায়? ওনারা নিচে বসে আছেন। তোর সাথে যে আমাদের কন্টাক্ট আছে, সেটা কি আব্বু আম্মু জানে? জানলে কি আমাকে কথা বলতে দিত? সেটা ঠিক। আবা মামনি কোথায় ভাবি? ফ্লোরে বসে খেলা করছে। এক সেকেন্ড, আমি ওকে নিয়ে আসি। ভাবি আবাকে নিয়ে আসলো। হাই মা, কেমন আছো? বুঝতেই পারছেন ছোট বাচ্চারা কিভাবে কথা বলে। মাত্র 1 বছর বয়স, দেখতে অনেক অনেক কিউট। মাঝে মাঝে মন খারাপ হলে আবার সাথেই মজা করি। আবা হাসি দিলে ওর 2 গালেই টোল পড়ে, যেটা দেখে নিজের মন ভালো হয়ে যায়। আরো কিছু সময় কথা বলার পর কল কেটে দিয়ে দরজার দিকে তাকাতেই থ হয়ে গেলাম। সামনে জান্নাত দাঁড়িয়ে আছে। এখন যদি ও আব্বু আম্মুকে বলে দেয় তাহলে তো আমাকে একদম মেরে ফেলবে। আল্লাহ, আর এই মেয়ে এখানে কেন? আহ, মাথায় কাজই করছে না। ভাইয়ার সাথে কথা বলা, তাই না? জান্নাত আমার কথা শোনো। জি না। প্লিজ আমার কথাটা শোনো। আপনি ভাইয়ার সাথে এখনো কথা বলেন, এটা যদি বড় আব্বু জানে তাহলে কি করবে? আমি তোমাকে সেটাই বলবো, আগে আমার কথাটা শোনো। হুম। দরজা আটকে দিয়ে জান্নাতকে খাটের উপরে বসিয়ে বললাম, ভাইয়ার সাথে কথা আমি আগে থেকেই বলি, কিন্তু আব্বু আম্মু জানে না। শুধু আব্বু আম্মু না, কেউ জানে না আমি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট রেখেছি, কিন্তু আজ তুই জেনে গেছিস। এখন আমি বড় আব্বুকে বলে দিব। এটা বললে সবার ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না। কিন্তু আমি বলবোই। জান্নাত, আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিছু বোঝার দরকার নেই আমার। জান্নাত থাপ্পড় খেয়ে গালে হাত দিল। খুব খুশি হবি এটা সবাইকে বলে, তাই না? কিন্তু এটা বললে কি হবে জানিস? আব্বু ভাইয়ার মতো আমাকেও বাসা থেকে বের করে দিবে। তখন ভাবিস না আমিও ভাইয়ার মতো দূরে চলে যাব। আমি দূরে যাব না, সবাইকে ছেড়ে অচিন দেশে পাড়ি জমাবো, কারণ আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। তোরা সবাই এটুকু জানিস, আব্বু ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছে এবং তার সাথে কেউ কোনো কন্ট্যাক্ট রাখতে পারবে না। মাঝে মধ্যে ভাইয়ার সাথে কথা হয় আমার, সবার কথা শুনে কে কেমন আছে, সবার শরীর ঠিক আছে কিনা। আজ যখন তোর বিয়ের কথা বললাম, তখন আমি ভাইয়ার চেহারা দেখে বুঝতে পারছিলাম তোর বিয়েতে আসতে পারবে না বলে মন খারাপ করছে, আর তুই আমাদের দুজনকে আলাদা করতে চাইছিস। আমি যেমন আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না, তেমনি ভাইয়ার সাথে কথা না বলেও থাকতে পারবো না। আর তোকে মারার জন্য আমি সরি। এখন তুই যা। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আসলে আমি জান্নাতকে থামিয়ে দিয়ে, এসব শুনতে চাইছি না, তুই যাকে বলার তাকে বল, আমি বারণ করব না। কিন্তু তুই যা এখান থেকে। আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। খাবো না বলে দে। কেন? ও
ওর কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে জান্নাতকে বের করে দিয়ে ঘুমিয়ে গেলাম। জেগে থাকলে সবাই এসে প্যান প্যান করবে। পরের দিন খুব ভোরে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ঘুমালে যেটা হয় আর কি। ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখলাম এখনো সবাই ঘুমিয়ে আছে। নিচে ফ্রিজে রাখা দুটো আপেল নিয়ে ছাদে চলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে। ছাদের রেলিং এর উপর বসে আপেল খেতে খেতে গ্রামের ভোরের সকাল দেখতে মনোযোগ দিলাম। ছাদে অনেকক্ষণ বসে আছি, কিন্তু হঠাৎ করে নিচে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে দৌড়ে নিচে আসলাম। জান্নাত কান্না করছে দেখে আব্বু, আম্মু, চাচ্চু সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে। পেতনির হবু বর মরে গেল নাকি? ও কান্না করছে কেন? তুই কোথায় গেছিলি? ছাদে গেছিলাম। জান্নাত তোর জন্য কান্না করছে। আমি আবার কি করলাম? ছোট মা এসে বলল রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ছিলি, আর আজ এত সকালে রুমে তোকে না পেয়ে কান্না করে দেয়। আমার জন্য ওর কান্না করতে হবে কেন? তো কার জন্য করবে? মানে? জান্নাতের সাথে তোরই বিয়ে। কি আজে বাজে বলছো? ঠিকই বলেছে, তোকে জানানো হয়নি, কারণ তুই যদি না করে দিস তাই। কিন্তু এখনো তো আমি না করতে পারি। পারবি না, কারণ আমরা দুজন বলছি। ধুর বলে চলে আসতে লাগলাম। উপরে এসে জান্নাতকে আমার রুমে আসতে বললাম। রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে কাজটা করতে হবে। এটাই উপযুক্ত সুযোগ। জান্নাত রুমে এসে সামনে দাঁড়ালো। তোকে একটা কথা বলার আছে। জি, আমারও আছে। তোর আবার কিসের কথা? আমি যেটা বলছি সেটা আগে শোন। বলেন। তোকে বিয়ে করতে আমার সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। ভাইয়াকে দেশে আনতে তুই সাহায্য করবি? ঠিক আছে, আমার বিয়ের আগেই ভাইয়া এই বাসায় আসবে, ঠিক আছে? তুই যতটা সহজ ভাবছিস ততটুকু সহজ একদম না। সেটা আমার উপর ছেড়ে দেন। এখন তুই বল কি বলতে চাইলি। না থাক। তুই বলবি না? বলছি। তো বল। আপনি যাকে মাও ভেবে খুঁজছেন সেটা আর কেউ না, সেটা হলো আমি নিজেই। জান্নাতের কথা শুনে পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। যে মেয়েটাকে হন্যে হন্যে হয়ে খুঁজে চলেছি সেটা আর কেউ না, স্বয়ং জান্নাত। ভাবতে কেমন ভালো লাগা কাজ করছে। তারপরেও নিজেকে স্বাভাবিক করে বললাম, তুই মামা? জান্নাতুল মামা। কিন্তু তুই আমাকে পরিচয় দিসনি কেন? সেদিন রিয়ার বার্থডেতে আপনাকে দেখার পর চেহারা ঢেকে নেই। আমি বুঝতে পারছিলাম আপনি আমাকে দেখতে চাইছিলেন, কিন্তু আমি দেখতে দেইনি। আমার সব ফ্রেন্ডকে বলেছিলাম কেউ যেন আমার পরিচয় না দেয়। আর গতকাল আপনাকে রুমের বাইরে যেতে বলে ঝুমুরকে প্ল্যান করে সব বলি, যেন আপনি কিছু বুঝতে না পারেন। তুই তো দেখছি বুড়ি হয়ে গেছিস। আপনার জন্য সবসময় পিচ্ছি বলেন তাই। আমার কিন্তু অনেক ভালো লাগছে। হুম। আমার রোমান্স করতে ইচ্ছে করছে। কোলে বসিয়ে নিয়ে ওর চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। ছাড়েন। কেন? বিয়ের আগে এসব ঠিক না। তাহলে এখনই বিয়ে করে নেই। কিন্তু ভাইকে আনতে হবে। কিন্তু এখন বিয়ে করব অন্যভাবে। কিভাবে? কবুল বলে। আমি 3 বার কবুল বললাম। জান্নাত দেরি না করে জান্নাতও বলল, আমার দিকে একটু ঘুরবি প্লিজ। জান্নাত কিছু না বলে আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার উপরে চেপে বসলো। কি হলো এটা? আমাকে আর তুই করে বলতে পারবে না। আমরা এখন থেকে স্বামী স্ত্রী, বুঝলা বাবু? বাবু? হ্যাঁ বাবু। তোমার ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর। খেতে ইচ্ছে করছে বুঝি? তারপর জান্নাত দুজনের ঠোঁট একত্র করে নিল। এভাবে কিছু সময় চলার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় যাও বউ? নিচে। কেন? ভাইয়ার কথা বলতে। ও। জান্নাত কিছু না বলে চলে গেল। বিয়ে যেহেতু হয়ে গেছে, বউয়ের সাথেই যাই। নিচে জান্নাতের সাথে আব্বু, আম্মু এবং চাচু বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, তুমি নিচে আসলে কেন? বউকে সাহায্য করতে। বউ? কিসের বউ রে? জান্নাত তো আমার বউই, তাই না? হারামজাদা, তোদের তো বিয়েই হলো না। একটু আগেই বিয়ে হয়ে গেছে আম্মু। তোরা কি পাগল হয়েছিস? না, যদি আমাদের কথা না শোনো তাহলে হব। কি কথা? তুমি এখানে আসো। এখন বল। আব্বু, আম্মু, আমরা দুজন চাই আমাদের বিয়েতে ভাইয়া আসুক। এটা নিয়ে আমি আর কথা শুনতে চাই না। কেন বলতে চাও না? তারা ভালোবেসে বিয়ে করেছে তাই? ভাইয়াকে বাসা থেকে বের করে দেওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়ে রেখেছো তারা কত কষ্টে ছিল? ভাইয়া বাসা থেকে বের হয়ে যাওয়ার পর কতটা অসহায় হয়েছিল জানো? তুমি ভাইয়াকে 1 টাকা অবধি দাওনি। নিজের সব প্রিয় জিনিসগুলোই বেচে দিতে শুরু করেছিলাম। প্রথমে ল্যাপটপ, তারপর বাইক। কিন্তু সেটা দিয়ে ভাইয়া ভাবির কোনো লাভ হচ্ছিল না। ভাবির আব্বু থানায় ভাইয়ার নামে মামলা দিয়েছিল। সেটা জানতে পেরেই
তোমাদের আলমারি থেকে 15 লক্ষ টাকা চুরি করে ভাইয়ার হাতে দিয়ে বিদেশ যেতে বলি। প্রথমে নিতে চাইনি, যখন জোর করে দিলাম তখন নেই। ঠিক 1 সপ্তাহ পর দুজন আমেরিকা চলে যায়। আল্লাহ সহায় ছিল বলে কিছুদিনের মাঝেই একটা জব পেয়ে যাই। তাদের ভালোবাসার ফসল হিসেবে একটা সন্তান হয়। কথা বলা শেষ করে চুপ করে গেলাম। আব্বু কিছু না বলে উঠে যেতে লাগলো। বড় আব্বু, তুমি যদি ভাইয়াকে মেনে না নাও তাহলে আমরাও বাসা থেকে চলে যাব। তোরা চলে যাবি মানে? কারণ আমরাও ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু থাক আম্মু। জান্নাত, তুমি পরিবারকে ছেড়ে আমার সাথে কিছুদিন কষ্ট থাকতে পারবে তো? ভাইয়াকে বলে আমরাও দেশের বাইরে চলে যাব। হ্যাঁ, আমি পারবো। যাও, প্যাকিং করে নাও। দুজন উঠে রুমে আসতে যাব, এমন সময় আব্বুর কথা শুনে দুজন দাঁড়িয়ে গেলাম। কাউকে কোথাও যেতে হবে না। না, আমরা যাবই। বললাম না কেউ যাবে না। তাহলে আমাদের শর্তটা? আমি রাজি, নিলয় আমাদের সাথেই থাকবে। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ আব্বু। আব্বুকে জড়িয়ে ধরে হয়েছে, এখন কল করে আসতে বল। ঠিক আছে। জান্নাত আসো। জান্নাতের হাত ধরে দৌড়ে রুমে চলে আসলাম। পাগল হয়েছো নাকি? একদম না বাবু। আমি ভয় পেয়ে গেছিলাম। এত ভয় কিসে শুনি? তোমার জানতে হবে না। ভাইয়াকে কল দাও তাড়াতাড়ি, না হলে ঘুমিয়ে পড়বে। জানো, ভাইয়াকে কল দিলাম। হ্যালো ভাইয়া, বল। এটা আমার বউ, জান্নাতকে দেখিয়ে। আসলামা করিস? না ভাইয়া, সত্যি। জান্নাত, তুমি কিন্তু থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরে ধুর, সত্যি বলছি। আর আব্বু তোমাকে দেশে আসতে বলছে। কেন? তোদের মেনে নিছে। সত্যি বলছিস? পুরো ঘটনা বললাম। কিন্তু কোনো কিন্তু না। আর ভাবি, তুমি কান্না করছো কেন? এটা যে আনন্দের কান্না রে। থাক, আর কান্না করতে হবে না। তোমরা আগামীকাল তাহলে রওনা দাও। আমরা দুপুর 2টার দিকে রওনা দিব। তাহলে বাংলাদেশ সময় কয়টা হবে? সকাল 10টা কিংবা 11টা। ঠিক আছে, আগামীকাল আমরা দুজন তোমাদের আনতে যাব। ভাই, একটা কথা ছিল। কি কথা বল? আমার জন্য অনেকগুলো চকলেট আনবে। তুই চকলেট দিয়ে কি করবি? চকলেট দিয়ে মানুষ কি করে? খাবো আমি। তুই কি এখনো ছোট আছিস যে ওসব খেতে হবে? ছোটই তো, তাই না গো? ভাবি, এখন রাখছি। জান্নাতের সাথে কিছু কথা আছে, সেগুলো বলি। আচ্ছা। কলটা কেটে দিয়ে জান্নাতকে সাথে নিয়ে খাটের উপর বসলাম। তোমার কি পিচ্চি স্বভাব যাবে না? কোথায় আমার পিচ্চি স্বভাব? এই যে বাচ্চাদের মতো বায়না ধরো। সেটা আমার ইচ্ছা। এখানে আমাকে জড়িয়ে নিয়ে একটু ঘুমাও তো। বিয়ের আগে সব ঠিক না। সকালে যে বিয়ে করলাম ভুলে গেলে? ওটা তো এমনি এমনি ছিল। আমি মানি না, আমাকে নিয়ে এখন ঘুমাতেই হবে। জান্নাত, ঘুমাও বলছি। ঠিক আছে, আসো। জান্নাতকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। আমার দিকে তাকিয়ে আছে। রাতে আমি অনেক ব্যথা পেয়েছিলাম। আমাকে কেউ এত জোরে থাপ্পড় দেয়নি। আহারে, খুব জোরে লাগছে বুঝি। হ্যাঁ। তুমি এত মায়াবী হলে কিভাবে? আগে থেকেই ছিলাম, তুমি তাকে ভালো করে তাকাতেই না। এখন তো দেখি। তোমার এত রাগ কেন? অল্পতেই রেগে যাওয়া কিন্তু ঠিক না। আর শোনো। জান্নাত নিজের মতো কথা বলতে লাগলো। অপরদিকে আমি জান্নাতের কপাল থেকে থুতনি অবধি আঙুল দিয়ে স্লাইড করতে লাগলাম। কিন্তু হঠাৎ করেই আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ! কামড় দিলে কেন? বিরক্তি হচ্ছিলাম। তাই বলে? তাই বলে কামড় দিব? ছোট মা বাইরে থেকে বলল, তোরা দুজন খেতে আয় নিচে। আসছি। এখন খাবো কি করে? যেভাবে খেতে সেভাবে। ব্যথা যে পেলাম। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। না থাক, আমি পারবো। এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, চুপটি করে বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রুমে বসে রইলাম আর জান্নাত নিচে গেল খাবার আনার জন্য। কিছু সময় পর প্লেট ভরে খাবার নিয়ে আসলো। এত খাবার কেন? খাবে তা। আমি এত পারবো না। সাথে আমিও খাবো। আলাদা প্লেট নাই? চাচ্চু ফকির হয়ে গেছে। আমাকে যা বলার বলো, আব্বুকে কেন বলছো শুনি? আমরা দুজন একসাথে খাবো। তোমার আব্বুকে কি বললাম আমি? আমি তো আমার চাচুকে বলছি। ও তাই বুঝি? জি। তুমি জানো আমার শ্বশুর মশাই একদম হিটলার, সব সময় রাগ নিয়েই থাকে। তুমি আব্বুকে হিটলার বললে কেন? আমি তো তোমার আব্বুকে বলিনি, আমি আমার শ্বশুরকে বলেছি।
আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এত জানতে হবে না, চলো এখন হা করো। তারপর দুজন মিলে খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে বিয়ের ড্রেস কেনাকাটা করার জন্য সবাই বেরিয়ে পড়লাম। আমার কলেজ থেকে প্রায় 30 মিনিট দূরত্বে এই মল অবস্থিত। সবাই মিলে ড্রেস কেনার পর আমি আর জান্নাত মিলে ভাইয়া ভাবির জন্য কিনতে লাগলাম। আভার জন্য কিছু কিনলাম। কেনাকাটার পর সবাইকে বললাম, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি পরে চলে যাব। তুই কোথায় যাবি? কলেজ গিয়ে বন্ধুদের বলতে হবে। আব্বু, তুমি না করতে পারবে না? আমি তোকে এই জন্য না করছিলাম, তুই যদি বিয়ে না করে বন্ধুদের সাথে পালিয়ে যাস, কিন্তু এখন তো আর সেই ভয় নেই। তুই ওদেরকে বলে বাসা থেকে গাড়ি নিয়ে চলে আসিস। আমি রহিম ভাইকে বলে বাসা থেকে আসতে বলছি। ঠিক আছে। বড় আপু, আমিও যাব। যেতে দিতে পারি, তবে একটা শর্তে। কি? বড় আব্বু আর বলতে পারবি না, শুধু আব্বু বলবি এখন থেকে। ঠিক আছে আব্বু। এই তো আমার লক্ষ্মী মেয়ে নিলয়, ওকে সাথে নিয়ে যা। ঠিক আছে শোনাবো, চলো। সবার সামনে এসব বলতে লজ্জা লাগে না? তুমি চলো তো আগে। কলেজে এসে রাফিকে কল দিলাম, কিন্তু শালা কেটে দিল। হয়তো ক্লাসেই আছে। মেসেজ করি, তুই কোথায়? শালা ক্লাসে আছি, বুঝতে পারছিস না? সবাই আছিস? হ্যাঁ, বাইরে আয়। এখনো 5 মিনিট আছে ক্লাসের। তুই কোথায়? বাইরে আছি। তুই জামরুল গাছের নিচে বস। এখানে আছি। ক্লাস শেষ করে আসছি। বসে বসে জান্নাত আর আমি বাদাম খেতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাস শেষ হতেই বন্ধুরা আসলো। তুই এখানে কেন? তোদের বিয়ের দাওয়াত দিতে এলাম। পরশু আমার আর জান্নাতের বিয়ে। তোদের বিয়ে কেমনই হয়? আমি ওদের সব খুলে বললাম। প্রিয়া, তুই হয়তো ওকে চিনিস না, ও হলো জান্নাত, আর জান্নাত ও হলো প্রিয়া। ঠিক আছে। জান্নাত, তুমি অনেক বড় হয়ে গেছো। জান্নাত মানে? শালা এখন থেকে ভাবি বলবি। সবাই হা 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 করে হেসে দিল। কিছু সময় আড্ডা দেওয়ার পরপরই তানিয়া এবং ওর গ্রুপ আসলো। কিরে, এই মাল আবার কে? মাল মানে? কাকে মাল বললি? তোর সাথে নতুন যেটা আছে তাকে। মুখ সামলিয়ে কথা বল। জান্নাত আমার হবু স্ত্রী হয়। তোর আবার হবু স্ত্রী? তাতে আপনার কি, আর আপনি কে? জান্নাত ও হলো তানিয়া ভাবির ছোট বোন। ও, এই তাহলে সেই ডাইনি। জান্নাতের কথা শুনে আমরা সবাই মিলে হেসে দিলাম, শুধু তানিয়ার গ্রুপ ছাড়া। তুই আমাকে কি বললি? ডাইনি বলছি। তোকে আমি কি করবি তুই জান্নাতের সামনে এসে? এই মেয়ে আবার কি করবে? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আগামীকাল আবার ভাইয়া ভাবি আসবে। মানে আপু আসবে? জি, তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। আর তোরা কাল প্রিয়াকে সাথে নিয়ে চাচ্চুর বাসায় চলে আসবি। আমরা এখন যাই। সাবধানে যাস। সবার থেকে চলে এসে বাসার দিকে রওনা দিলাম। হ্যাঁ, তানিয়া ভাবির ছোট বোন। মূলত ভাইয়া ভাবি পালিয়ে বিয়ে করার জন্যই ওদের সাথে আমাদের বিভেদ। আব্বুর সাথে ভাবির আব্বুর বন্ধুত্ব অনেক ভালোই ছিল। সেই থেকে ভাইয়া এবং ভাবির পরিচয় হয়। ভাবি ভাইয়ার থেকে একবার জুনিয়র ছিল। কথা বলতে বলতেই তাদের মাঝে ভালোবাসা তৈরি হয়। একদিন ভাবির আব্বু ভাবিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখায়। সেটা ভাইয়াকে বলাতেই সেদিন রাতেই ভাইয়া আর ভাবি পালিয়ে বিয়ে করে। ভাইয়া এবং ভাবির বিয়ের সাক্ষী হিসেবে একমাত্র আমি আর ভাইয়ার দুটো বন্ধু ছিলাম। বিয়ের কাজ সম্পন্ন হবার পর বাসায় আসতেই আব্বু ভাইয়াকে বাসা থেকে বের করে দেয়। কেন বের করে দেয় সেটা জানার জন্য অনেক চেষ্টা করতাম। আর একদিন আম্মু নিজেই বলে, সেদিন সন্ধ্যার সময় ভাবির আব্বু বাসায় এসে নানান কথা আব্বুকে শোনায়। অনেকভাবে অপমান করে বাসা থেকে চলে যায়। তারপর কি হয়েছিল সেটা তো সবাই জানেন। রিক্সা করে দুজন বাসায় আসতে দেখলাম রহিম চাচা বাসায় রয়েছে। চাচাকে সালাম দিয়ে বাসার ভিতরে গিয়ে একদম রুমে গেলাম। রুমে যেতেই জান্নাত বিছানায় শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লে কেন? ক্লান্ত লাগছে অনেক। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রিজ থেকে জুস নিয়ে আসছি। জুস লাগবে না। চুপ থাকো, আমি আসছি। নিচে এসে ফ্রিজ থেকে জুস গ্লাসে নিয়ে রুমে গেলাম। এই নাও। তুমি খাইয়ে দাও। তুমি খেতে পারো না? অনেক ক্লান্ত। চুপ থাকো, ঢঙ্গি একটা। না হেসে হা করো। জান্নাতকে জুস খাইয়ে দিয়ে বাসার বাইরে এসে গাড়ি নিয়ে রহিম চাচাকে বলে চলে আসলাম। ওই মেয়েটাকে গালি দেওয়ায় তুমি কি আমার উপর রাগ করেছো? একদম না, বরং আমি খুশি হয়েছি। তাই বুঝি? হ্যাঁ, ওই মেয়েটা একদম বাজে। বাবার টাকায় সব করে বেড়ায়। আমার বন্ধুদের সাথে যে মেয়েটা দেখলে শুধুমাত্র ক্লাসের সেই মেয়েটাই আমাদের গ্রুপে। অন্যরা জান্নাতের ভয়ে কেউ কথা বলে না। ভয় পায় কেন? কারণ ওর বাবা কলেজের প্রিন্সিপাল। আমিও তোমাদের কলেজে ভর্তি হব, তখন দেখবো কত ডাইনিগিরি ভাব দেখায়। ঠিক আছে,
দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। সেদিনের মতো কাটিয়ে পরের দিন আমি আর জান্নাত মিলে ভাইয়া ভাবিকে আনতে গেলাম। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকায় কাউকে বলিনি। আমি একাই যেতাম, কিন্তু জান্নাত জেদ ধরেছে তাকে সাথে নিতে হবে। খুব ভোরে রওনা দেওয়ায় 10টার মাঝেই এয়ারপোর্টে চলে আসলাম। ভাইয়া ভাবি এবং ছোট পরিটাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাইয়ার সাথে কথা বলছি আর জান্নাত ভাবি আর আবার সাথে কথা বলছে। কথা বলতে বলতে চাচ্চুর বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকতেই কান্না রোল পড়ে গেল। আম্মু ভাইয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে কান্না করছে। ভাইয়া আম্মুকে জড়িয়ে নিয়ে সে নিজেও কান্না করে দিল। আব্বু পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। ভাবি আবাকে জান্নাতের কাছে দিয়ে আব্বুকে সালাম করলো। একটু পর সবাই স্বাভাবিক হওয়ার পর আব্বু প্রথমে বলল, নীল, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোদের বুঝতে পারিনি। কিন্তু কি করব, সেদিন বৌমার বাবা অনেক কথা শুনিয়েছিল, যার জন্য অনেক রাগ হয়েছিল, আর আগের মাথায় তোদের বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমি কিছু মনে করিনি আব্বু। আব্বু এসব কথা বাদ দাও, যেটা হওয়া সেটা হয়ে গেছে, এখন তো সবাই খুশি। হ্যাঁ, সেটাই। নীল, অরিতা, তোরা দুজন রুমে গিয়ে রেস্ট নে, আর জান্নাত আমার নাতনিকে এদিকে দে। এই নাও আম্মু। আম্মুর কাছে আবাকে দেওয়ার পর ভাবি ভাইয়া রুমে চলে গেল। আমারও অনেক ক্লান্ত লাগছে, তাই সেখানে না দাঁড়িয়ে সবাইকে বললাম আমার ভালো লাগছে না, রুমে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই জান্নাত রুমের ভিতরে এসে দরজা আটকিয়ে দিল। তুমি এখানে কেন? আমার রুমে আমি আসছি। তাহলে দরজা আটকানোর কি আছে? দুইজন একসাথে ঘুমাবো তাই। কিন্তু বিয়ে? আমি কিছু শুনতে চাই না। দাঁড়িয়ে না থেকে জান্নাত বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। কিছু সময় পর খেয়াল করলাম জান্নাত ঘুমিয়ে গেছে। এখনো বাচ্চা বাচ্চা স্বভাব রয়েই গেল। কপালে একটা চুমু দিয়ে পাশের রুমে এসে দরজা আটকিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বন্ধুরা সবাই মিলে ছাদে রয়েছি। এখানে আমার বিয়ে কিংবা চাতুর বাসা না হলে সবাই মিলে ড্রিঙ্ক করতাম শিওর। কিন্তু যত যাই হোক, নতুন জামাই, তার উপর চাচুর বাসা, কেউ দেখে ফেললে আমাদের সবাইকে বাসা থেকে লাথি দিয়ে তাড়িয়ে দিবে। তখন দেখা যাবে আমার বাসর করাটাই হবে না। বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। রুমে এসে দরজা আটকিয়ে দিয়ে জান্নাতের দিকে তাকাতেই দেখলাম লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। ওর দিকে এগিয়ে যেতেই উঠে এসে পায়ে সালাম করলো। বেঁচে থাকো বউ। ধুর, আমি ভেবেছিলাম বুকে টেনে নিবে। আগে বললেই তো হতো। থাক, আর বলতে হবে না, চলো। আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? আজ আমাদের বাসর ঘর। তো কি করব? তোমার কিছু করতে হবে না, আমিই সব করব, চলো। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেওয়ার পর যেটা হবার ঠিক সেটাই হলো। আপনাদের আর জানতে হবে না। আর আজ এখানেই শেষ।